আগুন বোমাবাজিতে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো গ্রামীণ ব্যাংকের অফিস। চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযানে আটক 7। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা। নির্বাচন বানচালে ওঁত পেতে আছে ফ্যাসিবাদীরা। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না ফেব্রুয়ারির ভোট, হুঁশিয়ারি বিএনপির। মির্জা ফখরুল ইইউ রাষ্ট্রদূত বৈঠক। সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান। নৈরাজ্য ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল। মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। এবং চট্টগ্রামের লালদিয়ায় 6,700 কোটি টাকা ব্যয় হবে কন্টেইনার টার্মিনাল। পুরো খরচ দেবে ডেনমার্কের কোম্পানি। 1 সপ্তাহের মধ্যেই চুক্তি, জানুয়ারিতে কাজ শুরু। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সাঁড়াশি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। ডিএমপি বলছেন নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 44 জন। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্ট চলমান রয়েছে। আমরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করতে পারি। শুধুমাত্র ডিবির হাতেই 44 জন গ্রেফতার হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে, এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা মহানগরবাসী পুলিশ দ্রুততম সময় সাড়া দিবে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে ইন্ডিয়ান লেসপেন্সার আর হাসিনা গুন্ডারা কিছু ঘটানোর চেষ্টা করবে। আমি কইব কিছু ক্ষতি মেনে নেন সবাই মিলে। ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবেন, গুন্ডাদের ধরার চেষ্টা করবেন, কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বইলে আতঙ্কগ্রস্ত হয়েন না। এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে। আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের জান কালা কালা করে দিবে। ওরা তো বাংলাদেশ রাষ্ট্রটাতে চায় না, তো চায় না বাংলাদেশ রাষ্ট্রটা দাঁড়াক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটা তো চায় না। সেই জন্যে ওরা যন্ত্রণা দেবেই, কিছু ক্ষয়জাতি হবে। এই তো যাই করুক, হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে, কিছু পুরাইবে, কিছু সম্পদ ধ্বংস করবে, করুক। গাজার প্যালেস্টাইনেদের দেখছেন না, ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওরা কেমনে টিকে আছে, এইভাবে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে, হাসিনা আছে, আওয়ামী লীগ আছে, আর আওয়ামী লীগের গুন্ডারা আছে। তবে কাউরে যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে, বোমা পাঠাইতেছে, ধরতে পারলে কোনো মাপ নাই। কি করবেন বুঝেছেন তো? ট্যাঙ্গে রাখিবেন, একবারে একেবারে ট্যাঙ্গে রাখবেন, 10 বছরের মতো ঠান্ডা হয়ে যাবে। এই যে এইভাবে ধরবেন, এইটা দেখান ধরিচ্ছে না কুত্তা লিখকে এইভাবে ধরবেন। কিছু জায়গায় বোমা মারছে, আগুন লাগাইছে, যেগুলোকে ধরা হয়েছে না ছিঁড়ে দিছে জনগণ। এখন এটা রিকোয়েস্ট থাকলো ট্যাঙ্কে রাখবেন, রিকোয়েস্ট থাকলো দল যার যার লিগ পুন্দানো সবার। এবার আসেন আসল আলাপে আসি। নাইট কইছে এনসিপি ক্ষমতা আসবে 10 বছরের মধ্যে। এটা কি সম্ভব? সম্ভব, খুবই সম্ভব, কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে। রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি করে। বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে, এটা যদি নদী বলি, এই নদীগুলো কিন্তু বিশাল, কিন্তু দুঃখজনক হচ্ছে
এই নদীগুলো সবগুলোই শুকনা। মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারতো সেটাই তারা বইতে পারতেছে না। মার্কেটিং এর ভাষায় এটাতে বলে পজিশনিং। কোন রাজনৈতিক দল তার পজিশনিং ঠিক করতে পারে নাই। মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না, কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান। আমাদের ভোটের সময় স্লোগান আছে না একটা, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। এটা মারাত্মক ভুল স্লোগান। সব ভোটারের ভোট আমি চাই না, আমি সবার দোয়াও চাই না, আমি আমার কনস্টিটিউয়েন্সির ভোট চাই। আসেন ব্যাপারটা একটু বুঝাই বলি। রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে। আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা, আপনার দাবি, আপনার ন্যারেটিভ, আপনার অর্গানাইজেশন, আপনার কর্মী বাহিনী, আপনার কর্মসূচি। ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই, মানে কেউ কিছু মনে করেন না, আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমার ভিডিও বাঙ্গু এলিটেরা দেখুক এটা আমি চাই না। আমি চাই দেখলে তারা আমরা গ্যাল পারুক। তাই ওরা কি করলে আমার গেলেবে সেটা বেশি করে করি, বেশি বার করি। বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী আছে না, সে লিখেছে আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই। এই জামাই কোটার বুদ্ধিজীবী আমার বাপের ধন কি সাবেক গেছে যে আমি এলিট ভ্যালিডেশন চামু? মানে এলিটদের আছেটা কি, তোকে আছেটা কি? সংখ্যায় কম, তোরা ভীরু, তোরা কাপুরুষ, তোরা চোর ডাকাত, তোরা দুর্বৃত্ত, তোরা করিস লুটপাট দেশের সম্পদ, তোরা কিপটা, পকেট থেকে টাকা বেরায় না। আমি কোন আক্কেলে এই এলিট ভ্যালিডেশন চামু? আমি চাই ওরা আমার ভিডিও না দেখুক। আমার ব্যক্তিগত একাডেমিক বা পেশাগত জীবনে আমি যেটি যাবার পারছি, যেটি কম বেশি যেটি যাবার পারি, এটা বাঙ্গু এলিটদের মধ্যে আপনি হাতে গোনা কয়টারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে। কিন্তু তাও আমি ওই দলে যাবো না বাঙ্গু এলিটদের। আমি চাই আমার ভিডিও দেখুক গার্মেন্টস শ্রমিক, সিএনজি চালক, রিক্সাওয়ালা, কাজের বুয়া, বস্তিবাসী, সাধারণ সৈনিক, রাজমিস্ত্রি, বাস শ্রমিক। আমি চাই না আমার ভিডিও দেখুক মতিউর রহমান, মাহফুজা নাম, ছায়ানটি। আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে, মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে, জামাই কটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও। আমি সেটাই চাই। আবার ধরেন এই যে আসিফ নজরুলের পোশাক উত্তা আছে না, এই যে এটা, ওই আমার ভিডিও দেখুক। আবার এটার চেনার দরকার নাই, এগুলো কুত্তা প্রচুর আছে। যাই হোক, এখন সব মাদ্রাসা ছাত্রই কি আমার দর্শক হোক, দরিদ্র মানুষ আমার দর্শক হোক, সেটা আমি চাই না। আমি সবাইটা দেখাইতে চাই না। হাসিনারে যারা কওমি জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউয়েন্সি না। এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির বিরোধী, তারা আমার কনস্টিটিউয়েন্সি। তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে? বাংলাদেশে 3টা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে। এখন কইতে পারেন বিএনপি জামাত তো 2টা বড় দল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা ঠিক করতে পারেনি। এবং রাজনৈতিক পজিশনিং যে ঠিক করতে হবে এ ধারণা আছে কিনা এটা কে জানে, আল্লাহ জানে। বিএনপি যে ডিজাস্টার করিচ্ছে, তারা আওয়ামী লীগ হয়ে যাইতে চাইতেছে। মির্জা ফখরুল আওয়ামী লীগারদের বলতেছে নৌকার পাশে ধানের শীষ আছে, আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। ধানের শীষ আর নৌকা এইটা ছিল আমাদের, তাই না? নৌকাটা আলাদা নাই। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা পড়তেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পাড়ায় গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই কথাটা আমরা পরিষ্কার করে বলছি আজকে। এটা যে শুধু বক্তৃতা তা না, দেখেন কইতেছে মাঠের ক্যাম্পেনে যে আমরা আগে নৌকা ছিলাম এখন ধানের শীষ। শুনেন, এটা আমরা অনুরোধ করতেছি ধানের শীষে ভোট দিবেন। এই যে সামনে যে ফেব্রুয়ারিতে ভোট হয়েছে, বুঝেছেন, যেদিন নৌকা নাই ধানের শীষে সবাই দিবেন। এটা সবাই আপনার ধানের শীষ, এখন আমরা নৌকা ছিলাম, হ্যাঁ এখন ধানের শীষ চলে গেছে। তার মানে ধানের শীষে সিল দিলে ওটা নৌকার জেয়ে পড়বি, ধানের শীষে সিল দিলে ওটা নৌকার জেয়ে পড়বি, আপনি নৌকার সিল মারিচ্ছে। এটা মাথায় রেখেন, এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে। বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে, এটা শেষ, মরে গেছে। আওয়ামী লীগকে কব্বর দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে। উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করে আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি। বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল, পাকিস্তান হাসিল করছিল, পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে। এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে,
কিন্তু তারা তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি, ফলে তারা মরাই থাকবে। বিএনপিও এরকম 24-এর আন্দোলনে বিএনপিকে নেতা মানছে সবাই। বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি। বিএনপি মনে করতেছে তারা যা কইবে, যেহেতু তারা বড় দল, পাবলিক তাই খাবে। জি না, দুনিয়া এত সোজা না। জনতার মন কোনো রাজনৈতিক দলের গুদামে জন্মায় না, বরং জনতার মনের যে ধারা থাকে সেই ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল, রাজনৈতিক চেতনা, রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে। বাংলাদেশের জনগণের বহু ধারা আছে, কিন্তু বড় শক্তিশালী ধারা 3টা কইছি না, কিন্তু রাজনৈতিক দলগুলোই 3টা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না, তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে। আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপিকে নেতা মানছে, আমরাও মানছি। আমি বিএনপির সাথে কাজ করছি, একান্তভাবে তারেক রহমানের সাথে কাজ করছি। হাসিনা পালানোর পর এখন 3টা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে, এটা স্বাভাবিক। কিন্তু বিএনপি যেহেতু বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে, কারণ তাদের সাথে যারা কাজ করতো তারা তো সবাই আর তার সাথে নাই। বিএনপির তো বোঝাপড়া ছিল না, সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে। মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা নিব, আগের ভোট তো আছেই, আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না। আমার ধারণা বিএনপি এই ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে। ভোটে হারলে আর কে বিএনপি করবে? এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল দাঁড়াবে, জিয়ার আদর্শ নিয়ে। তাহলে এই 3টা ধারা কেমনে কিভাবে চিনবেন এবং কোন দল কোন পজিশনে স্থির করবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম ধারা ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী ধারা। এটা জিয়াউর রহমানের রাজনীতি। তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিকভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে। পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটা সম্ভাবনা তৈরি করতে পারছে কিনা সেটা অন্য জিনিস, কিন্তু সম্ভাবনা দেখাইছে। বাঙালির রেসিস্ট জাতিবাদী রাজনীতির অবসান দেখছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে। 2 নম্বরে এসেছে ইসলামী ধারা। এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে, কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই। শুধু ইসলামী রাজনীতি হিসেবে এদের সম্ভাবনা একসময় সীমিত হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না। তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে, এমনকি লেফটদের সাথে, তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না। কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই। 3 নম্বর ধারার আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি। আমি এটা আগেও নানা আলাপে বলছি। এখানে এনসিপি তার রাজনীতি দাঁড় করাতে চেষ্টা করছে।